বাংলার রাজনীতিতে একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে আসলে বিজেপির বি টিম। নামটা শুনলেই আঙুল উঠছে দুদিকে, একদিকে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস, অন্যদিকে রাহুল গান্ধীর কংগ্রেস। কিন্তু প্রশ্নটা যতটা সরল শোনায়, বাস্তবে ততটাই জটিল। কারণ বাংলায় বিজেপির প্রধান প্রতিপক্ষ তৃণমূল, আবার জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে সবচেয়ে বড় লড়াইটা কংগ্রেসই লড়ে বলে দাবি করে। তাহলে বি টিম তকমাটা কাকে দেওয়া হবে, নাকি পুরো প্রশ্নটাই আসলে রাজনৈতিক বয়ান তৈরির কৌশল? এই বিতর্ক নতুন করে উস্কে দিয়েছেন স্বয়ং রাহুল গান্ধী। বাংলার মাটিতে দাঁড়িয়ে তিনি তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এমন সব অভিযোগ তুলেছেন যা সরাসরি ইঙ্গিত করে বিজেপি ও তৃণমূলের মধ্যে কোনো অঘোষিত সমঝোতা রয়েছে। অর্থাৎ তিনি কার্যত দুটি রাজনৈতিক শক্তিকে একই পাল্লায় ওজন করার চেষ্টা করেছেন। আর এখানে তৈরি হয়েছে আসল প্রশ্ন, এটা কি বাস্তব নাকি রাজনৈতিক অবস্থান মজবুত করার কৌশল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে একটু পিছনে তাকাতেই হবে, ইতিহাসের দিকে, ঘটনা প্রবাহের দিকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তগুলোর দিকে। কারণ যাকে আজ বিজেপির ঘনিষ্ঠ হিসেবে দেখানোর চেষ্টা হচ্ছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় তো একসময় কংগ্রেসেরই অংশ ছিলেন। তাহলে কি এমন হলো যে তিনি আলাদা পথ বেছে নিলেন? এটা কি ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নাকি দলীয় রাজনীতির ব্যর্থতা? আর যদি ব্যর্থতা হয় তাহলে সেই দায় কার? স্বাধীনতার পর 1947 সালে দেশভাগের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের জন্ম। সেই সময় থেকে বহু বছর ধরে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রভাব ছিল রাজ্যে। মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের নেতৃত্বে প্রশাসনিক কাঠামো, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা সব ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ হয়। কিন্তু 60-এর দশকে এসে সেই শক্তি ভিত নড়ে যায়। রাজনৈতিক অস্থিরতা বাড়ে, সরকার বারবার বদলাতে থাকে, আর সেই শূন্যতার মধ্যে জন্ম নেয় নকশাল আন্দোলন, যা রাজনীতির গতিপথ বদলে দেয়। এরপর 1977 সালে এক ঐতিহাসিক মোড় নেয়। ক্ষমতায় আসে বামফ্রন্ট। জ্যোতি বসু থেকে বুদ্ধদেব ভট্টাচার্য টানা 34 বছরের শাসন প্রতিষ্ঠা করেন তারা। এই দীর্ঘ সময়ের মধ্যে কংগ্রেস কার্যত প্রান্তিক হয়ে পড়ে বাংলার রাজনীতিতে। আর এখান থেকেই শুরু হয় সেই শূন্যতার গল্প, যেটা পরবর্তীতে আরও বড় রাজনৈতিক পরিবর্তনের পথ তৈরি করে। এই প্রেক্ষাপটে উঠে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1955 সালে কলকাতায় জন্ম। ছোটবেলা থেকেই সংগ্রামের মধ্যে বড় হওয়া, খুব অল্প বয়সেই রাজনীতিতে প্রবেশ। কংগ্রেস থেকেই তার যাত্রা শুরু। 70-এর দশকে ইন্দিরা গান্ধীর গাড়ির সামনে ঝাঁপ দেওয়ার ঘটনা তাকে পরিচিতি করে তোলে এক নির্ভীক নেত্রী হিসেবে। 1984 সালে সিপিএম এর শক্ত ঘাঁটিতে দাঁড়িয়ে সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে লোকসভায় প্রবেশ করেন। এটা ছিল এক বড় রাজনৈতিক বার্তা। কিন্তু সেই কংগ্রেসের ভিতরেই ধীরে ধীরে তৈরি হয় অসন্তোষ, নেতৃত্বের অভাব, গোষ্ঠীদ্বন্দ্ব এবং সবচেয়ে বড় কথা, মাঠের রাজনীতি থেকে দূরে সরে যাওয়া। 1998 সালে সেই অসন্তোষী রূপ নেয় সিদ্ধান্তে। জন্ম হয় তৃণমূল কংগ্রেসের। তৃণমূল নামের মধ্যেই ছিল রাজনৈতিক দর্শন, মাটি থেকে উঠে আসা রাজনীতি, মানুষের সঙ্গে সরাসরি সংযোগ। এরপর শুরু হয় দীর্ঘ লড়াই, বামফ্রন্টের বিরুদ্ধে রাস্তায় নামা, আন্দোলন, লাঠিচার্জ, অনশন, সবকিছুর মধ্য দিয়ে নিজের রাজনৈতিক জমি তৈরি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুর ও নন্দীগ্রামের জমি আন্দোলন তাকে আরও শক্তিশালী করে তোলে। আর 2011 সালে সেই লড়াইয়ের ফল, বামফ্রন্টের পতন, তৃণমূলের উত্থান। এখন প্রশ্ন হলো, এই পুরো সময়টা কংগ্রেস কি করছিল? যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় লড়াই করছিলেন, তখন কংগ্রেসের বড় নেতারা কোথায় ছিলেন? কেন তারা সেই শূন্যতা পূরণ করতে পারলেন না? আর যদি না পারেন, তাহলে সেই জায়গা কে নেবে? এটা কি স্বাভাবিকভাবেই অন্য কোনো শক্তির দিকে যাবে না? এখানে এসে পড়ে বর্তমান রাজনীতি। রাহুল গান্ধী দাবি করেছেন তৃণমূল বিজেপির বিরুদ্ধে প্রকৃত লড়াই করে না, কিন্তু বাস্তব বলছে নারদ, সারদা, কয়লা, শিক্ষক নিয়োগ, একাধিক মামলায় তৃণমূলের নেতারা তদন্তের মুখে পড়েছেন। সিবিআই, ইডি সব সংস্থা সক্রিয় থেকেছে, বহু গ্রেপ্তারি হয়েছে। তাহলে কি এই যুক্তি টেকে যে তৃণমূলকে ছেড়ে দেওয়া হয়েছে? অন্যদিকে আরও বড় প্রশ্ন, যখন বাংলায় বাম ভোটাররা বিজেপির দিকে ঝুঁকছিল, তখন কংগ্রেস কি করছিল? কেন তারা সেই রাজনৈতিক জায়গা দখল করতে পারলো না? কেন সেই শূন্যস্থান পূরণ করলো বিজেপি? রাজনৈতিক বিশ্লেষণে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, রাজনীতি কখনো শূন্যস্থান সহ্য করতে পারে না। যেখানে একটা শক্তি দুর্বল হয়, সেখানে অন্য শক্তি জায়গা নেয়। বাংলায় বামফ্রন্ট দুর্বল হওয়ার পর সেই জায়গা নেওয়ার সুযোগ ছিল কংগ্রেসের, কিন্তু তারা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। ফলে বহু জায়গা দখল করেছে বিজেপি। এই বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে বি টিম তত্ত্বটা আসলে কতটা বাস্তব আর কতটা রাজনৈতিক বয়ান, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ যদি কোনো দল নিজের জায়গা ধরে রাখতে না পারে, নিজের সংগঠন শক্তিশালী করতে না পারে, তাহলে সেই জায়গা অন্য কেউ নেবে। এটাই রাজনীতির স্বাভাবিক নিয়ম। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা আবার ফিরে আসে, বাংলায় বিজেপির উত্থানের পিছনে দায় কার? তৃণমূলের নাকি কংগ্রেসের দীর্ঘদিনের সাংগঠনিক দুর্বলতা? আর এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে কে আসলে বি টিম আর কে নিজের বলে প্রতিপক্ষকে জায়গা করে দিয়েছে। এই পুরো বিষয় নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।